আচ্ছা, 3:05 বাজে আমি আমার লেকচার শুরু করছি। আপনারা কি আমার প্রেজেন্টেশনের কপিটা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে ফ্যাসিলিটি লেআউটটা, আমাদের লাস্ট চ্যাপ্টার। আমাদের সিলেবাস প্রায় শেষের দিকে। এরপর সিলেবাস শেষ হলে আমি একটা পরীক্ষা নিব। মিড টার্ম আমাদের না হয়নি, মিড টার্মটা নিব, তারপরে ফাইনালটা হবে অক্টোবরে। আমি এই মাসে একটা পরীক্ষা নিব, সেটা হচ্ছে মিড টার্ম। এই মাসেই হবে পরীক্ষাটা। আপনাদের সিলেবাস আমি সেমিস্টারের শুরুতে দিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা? আপনাদের যদি লেকচার ম্যাটেরিয়াল বা অন্য নোটগুলো থাকে আপনারা দেখেন, মিড টার্মের একটা সিলেবাস দেয়া ছিল। আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আমার কাছে লেখা আছে। আমি আমার বাসা থেকে প্রেজেন্টেশন দিচ্ছি, কিন্তু আমার অফিসে এটা লেখা আছে। আপনাদের কি মনে আছে? আদাব স্যার। স্যার আদাব। মাত্র আসলাম স্যার। হ্যাঁ, জি স্যার, কি বললেন স্যার একটু? মিড টার্ম হবে এই মাসে, মিড টার্ম হবে জি স্যার। এই মাসে, মিড টার্ম হবে। মিড টার্মের আগামী মাসে আর অক্টোবরে হবে ফাইনাল। আচ্ছা। তো এই মাসে মিড টার্মের আমি একটা সিলেবাস দিয়েছিলাম। জি স্যার। সেটা কি মনে আছে? জি স্যার, লেখা আছে। মানে এমসিকিউ হবে। ইন্ট্রো, বিওএম, ইনভেন্টরি কোডিফিকেশন, ম্যাটেরিয়ালস, স্টোর অ্যাকাউন্টিং, সারপ্লাস ম্যাটেরিয়ালস, ভ্যারাইটি রিডাকশন এন্ড স্ট্যান্ডার্ডাইজেশন, ম্যাটেরিয়াল হ্যান্ডলিং, ইকুইপমেন্ট সিলেকশন আর ডিআরপি। আচ্ছা, আপনারা অবশ্যই প্রিপারেশন নিয়ে রাখেন, কারণ এই মাসে আমি মিড টার্ম নিব। আগে থেকে আপনাদের জানা থাকলো যে এই মাসে মিড টার্ম হবে, সুতরাং সেইভাবে এখনই প্রিপারেশন নিয়ে রাখেন। আর অক্টোবরে হবে ফাইনাল পরীক্ষা। এই মাসে মিড টার্ম হবে, আমি আবারও বলছি আপনারা প্রিপারেশন নিয়ে রাখেন। স্যার, পরীক্ষাটা কি মানে অনলাইনেই হবে? এটা আপাতত তাই, কারণ এখনো তো ফিজিক্যাল পরীক্ষা নেওয়ার অনুমতি দেয়া হয়নি। অনুমতি তো এখনো পাওয়া যায়নি ফিজিক্যাল পরীক্ষা নেওয়ার, আপাতত অনলাইনে ধরে রাখতে হবে। স্যার, একটু রিকোয়েস্ট ছিল যে স্যার মিড টার্ম পরীক্ষাটা যদি এই মাসের মানে একটু শেষ উইকের দিকে নেওয়া যেত আর কি, তাহলে ভালো হতো স্যার। আচ্ছা, দেখি আমি জিনিসটা মাথায় রাখবো, দেখি। এটাই আমাদের লাস্ট চ্যাপ্টার। জি স্যার। ফ্যাসিলিটি লেআউটটাই হচ্ছে লাস্ট চ্যাপ্টার। আমি শুরু করছি। আচ্ছা, পুরো স্ক্রিন কি দেখা যায় ফ্যাসিলিটি লেআউট? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি শুরু করছি। আপনারা অপারেশনস ম্যানেজমেন্টে একটা চ্যাপ্টার পড়েছেন, ফ্যাসিলিটি লোকেশন এন্ড লেআউট। ফ্যাসিলিটি লোকেশন এবং লেআউট, অর্থাৎ এখানে দুইটা প্রবলেম আছে। একটা হচ্ছে ফ্যাসিলিটি লোকেশন, আর একটা হচ্ছে যেখানেই লোকেটেড হোক তার ইন্টারনাল লেআউটটা কেমন হবে। লোকেশন এবং লেআউট দুটোরই মেইন উদ্দেশ্য হচ্ছে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কস্ট কমানো। অতএব এটার সাথে ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্টের ডাইরেক্ট সম্পর্ক আছে। লোকেশন বলেন আর লেআউট বলেন, দুটোরই মেইন উদ্দেশ্য হচ্ছে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কস্ট রিডাকশন। অতএব এটা ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্টের একটা ইম্পর্টেন্ট পার্ট। এমনভাবে লেআউটটা ডিজাইন করতে হবে যাতে করে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কস্ট হয় মিনিমাম ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কস্ট। তো আমরা এখানে লোকেশনটা পড়ছি না, আমরা পড়ছি লেআউট। ফ্যাসিলিটি লেআউটটা কেমন হতে হবে, লেআউটটা খুবই ইম্পর্টেন্ট। দুজন রিসার্চারের একটা পেপারের থেকে কিছু রেফারেন্স দিয়েছি, আপনারা দেখেন। টমকিন্স অ্যান্ড হোয়াইট 1984 সালে কতগুলো এস্টিমেটেড ডাটা দিয়েছিলেন। সেই ডাটাতে বলছে অ্যাবাউট 8% অফ দ্য ইউএস ন্যাশনাল গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, আই মিন জিএনপি, has been spent on establishing new facility. প্রতি বছর আমেরিকান জিএনপির 8% ফ্যাসিলিটি, নতুন ফ্যাসিলিটি ক্রিয়েশনের পেছনে ব্যয় হয়। আমেরিকান জিএনপি, আমেরিকার মতো একটা বড় দেশের জিএনপি কি পরিমাণ হতে পারে? হিউজ জিএনপি, তার 8% ব্যয় হয় নতুন ফ্যাসিলিটি ক্রিয়েশনে। অতএব এখান থেকে আপনার বুঝতে হবে যে ফ্যাসিলিটি বাবদ পয়সা সেভ করা, টাকা সেভ করা, ডলার সেভ করা কত জরুরি। 8% ইউএস জিএনপির যদি 8% হয় ফ্যাসিলিটি ক্রিয়েশনে,
সেখান থেকে পয়সা সেভ করা কত জরুরি। এরপর আরেকটা ডাটা আছে, USA spends in excess of $500 billion on construction and modification of facilities. আমেরিকাতে প্রতি বছর $500 বিলিয়ন বেশি ব্যয় হয় নতুন ফ্যাসিলিটি তৈরির অথবা এক্সিস্টিং ফ্যাসিলিটির মডিফিকেশনের পেছনে। তার মানে আবারও এই ডাটা থেকে প্রমাণিত হয় যে ফ্যাসিলিটি লোকেশন এবং লেআউটটা অপটিমাম ভাবে করলে আমার কি পরিমাণ মনিটারি বেনিফিট আসতে পারে। $500 বিলিয়ন বেশি তারা ব্যয় করে বছরে কনস্ট্রাকশন এবং মডিফিকেশনের পেছনে ফ্যাসিলিটি। About 20 to 30% of the total operating expenses in manufacturing are attributed to material handling cost. একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির যে টোটাল অপারেটিং এক্সপেন্স, অপারেশনাল যে খরচ, তার 20 থেকে 30% ম্যাটেরিয়াল হ্যান্ডলিং বাবদ যায়। তাহলে দেখেন ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কস্ট রিডাকশন কত জরুরি। 20 থেকে 30% অনেক হাই। এটা আপনি বলতে পারেন যে একটা ফিক্সড অ্যামাউন্ট না বলে একটা রেঞ্জ বলছে কেন? রেঞ্জ বলার পেছনে কারণ হচ্ছে সব এটা ইন্ডাস্ট্রি টাইপের উপর নির্ভর করছে। সব ইন্ডাস্ট্রিতে একই রকম ম্যাটেরিয়াল হ্যান্ডলিং হয় না, এটা ডিপেন্ড করে। এটা কোম্পানি টু কোম্পানি বা ইন্ডাস্ট্রি টাইপ। সুগার মিলে যে পরিমাণ হবে স্টিল মিলে সেই পরিমাণ হবে না, গার্মেন্টসে আরো বেশি হবে। ম্যাটেরিয়াল হ্যান্ডলিং এটা ইন্ডাস্ট্রি টাইপের উপর নির্ভর করে। সেই জন্য একটা রেঞ্জ দিয়েছে যে 20 থেকে 30%-এর মতো টোটাল অপারেশনাল এক্সপেন্সের 20 থেকে 30% তো অনেক হাই। অতএব ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কস্ট রিডাকশন খুব জরুরি। এই সমস্ত ডাটা এখানে যে দেয়া আছে, টমকিন্স এন্ড হোয়াইট যে ডাটাগুলো দিয়েছে, প্রত্যেকটা ডাটা থেকে একটা জিনিস ক্লিয়ার যে ফ্যাসিলিটি লেআউটটা এমন ভাবে করতে হবে যাতে আপনি হিউজ টাকা সেভ করতে পারেন এবং এটার কোনো বিকল্প নাই। এটার অপটিমাইজেশন ইজ এ মাস্ট। আপনাদের আমি একটু আগে বললাম যে আপনারা অপারেশনস ম্যানেজমেন্টে একটা চ্যাপ্টার পড়েছেন ফ্যাসিলিটি লোকেশন এন্ড লেআউট। বেসিক্যালি লোকেশন আর লেআউট ইন ওয়ান সেন্স একই প্রবলেম। বেসিক্যালি শুধু আপনি বলতে পারেন যে লেআউট প্রবলেমটা লোকেশন প্রবলেমেরই একটা ছোট ভার্সন, স্পেশাল ভার্সন অফ দ্য লোকেশন প্রবলেম। এইখানে দেখেন আমার কারসারটা, কারসার কি দেখা যায়? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে স্পেশাল ভার্সন অফ দ্য লোকেশন প্রবলেম, বেসিক্যালি লেআউট প্রবলেমটা স্পেশাল ভার্সন অফ লোকেশন প্রবলেম বা স্মলার ভার্সন অফ লোকেশন প্রবলেম। স্মলার ভার্সন লোকেশন প্রবলেমেরই ছোট ভার্সন হচ্ছে লেআউট প্রবলেম। লেআউট প্রবলেম ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর অপটিমাইজেশনের যে ক্লাসিক্যাল প্রবলেমগুলো, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর, আমি প্রোডাকশনের কথা বলছি না, পৃথিবীর কোথাও ইন্ডাস্ট্রিয়াল আর প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং একসাথে নাই, এক বাংলাদেশ ছাড়া। বাংলাদেশ ছাড়া আর কোথাও ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং একসাথে নাই, কারণ দুইটা কমপ্লিটলি ডিসিমিলার জিনিস, কমপ্লিটলি ডিসিমিলার। এর মধ্যে কোনো মিল নাই, এর মধ্যে কোনো মিলই নাই। আমার মাস্টার্স পিএইচডি দুটাই ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ, প্রোডাকশনের সাথে আমার কোনো সম্পর্ক নাই। প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এর সাথে নো রিলেশন অ্যাট অল। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল সিস্টেমস ইঞ্জিনিয়ারিং। যাই হোক, এটা টিপিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর একটা টিপিক্যাল প্রবলেম, অপটিমাইজেশনের প্রবলেম, ফ্যাসিলিটি লোকেশন। প্রচুর মানুষ ফ্যাসিলিটি লেআউট বা লোকেশনের কাজ বা রিসার্চ করে বা অপটিমাইজ করে। এটার মেইন উদ্দেশ্যই হচ্ছে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কস্ট রিডাকশন। একটা প্রোডাকশন ফ্লোরেও এমন ভাবে লেআউট তৈরি করতে হবে, প্রোডাকশন ফ্লোর যেটাকে টেকনিক্যালি বলে শপ ফ্লোর, শপ ফ্লোরেও এমন ভাবে তৈরি করতে হবে। আচ্ছা, আপনারা কি অনেক শব্দ পাচ্ছেন, ঘর ঘর করে আওয়াজ? না আমি পাচ্ছি? না না স্যার, আমরা পাচ্ছি না। এখান থেকে পাচ্ছি না স্যার। তাহলে এটা আমার হেডফোনের সমস্যা। জি আমি স্যার। একটু হেডফোনটা অ্যাডজাস্ট করছি। এখন কি শোনা যায় ক্লিয়ার? জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, কিন্তু অ্যাডজাস্ট করতে গিয়ে আপনাদের কথা আমি আস্তে শুনতে পাচ্ছি। জি স্যার, এই যে আমিও আস্তে আস্তে বললাম। এখন শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, আওয়াজটা একটু কমে আসছে। আচ্ছা, আমাদের মেজর একটা লক্ষ্য হচ্ছে লেআউটের ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কস্ট বা মুভমেন্ট, ম্যাটেরিয়াল মুভমেন্ট বা মানুষের মুভমেন্ট কমানো, যতটা কমানো যায়। ম্যাটেরিয়াল হ্যান্ডলিং, ম্যাটেরিয়াল মুভমেন্ট বা মানুষের ম্যান পাওয়ার মুভমেন্ট যত কমানো যায়, মুভমেন্ট কমালেই ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কস্ট কমে আসবে। পৃথিবীতে বহু এক্সাম্পল আছে যারা
এই ক্লাসিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং প্রবলেম অপটিমাইজেশন থিওরি গুলো প্রয়োগ করে তাদের তাদের লেআউটটা ডিজাইন করেছে। আপনার একটা খুব লজিক্যাল প্রশ্ন হয়তো ছাত্র অবস্থায় ছিল কিনা আমি জানি না, যে আমরা এই যে অপটিমাইজেশন গুলো করছি, লেআউটের অপটিমাইজেশন করছি, লিনিয়ার প্রোগ্রামিং বা ট্রান্সপোর্টেশন প্রোগ্রামিং প্রবলেম বা অ্যাসাইনমেন্ট প্রবলেম যে সলভ করছি, এই জটিল ম্যাথমেটিক্যাল জিনিস দিয়ে কি কেউ আদৌ প্র্যাকটিক্যালি কাজ করে? করে। আমেরিকায় ব্যাপকভাবে হয় এবং তারা অপটিমাম লেআউট তৈরি করে। আমার কথা কি পরিষ্কার শোনা যায় কিনা বলেন দেখি? জি স্যার, শুনতে জি স্যার, পাচ্ছি শোনা পরিষ্কার। যাচ্ছে। আচ্ছা, যেমন দুটো এখানে উদাহরণ দেওয়া আছে, সান ডিয়েগো জু চিড়িয়াখানা এবং ডিজনি ওয়ার্ল্ডের নাম তো সবাই জানেন। এগুলোর লেআউট কিন্তু ওই ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অপটিমাইজেশন টেকনিক দিয়েই করা হয়েছে, ডিজনি ওয়ার্ল্ড এবং সান ডিয়েগো। অতএব আপনারা বুঝতে পারছেন যে এগুলো শুধুই পড়ার স্বার্থে না, এগুলো প্র্যাকটিক্যাল প্রয়োগ আছে এই অপটিমাইজেশন টেকনিকগুলো। বাংলাদেশে নাই, বাংলাদেশে এটা কোনোদিন হওয়ার আপাতত অদূর ভবিষ্যতে কোনো সম্ভাবনাও দেখি না। এটার পেছনে একটা বড় কারণ হচ্ছে কি, ইন্ডাস্ট্রিগুলোতে যে টপ ম্যানেজমেন্টরা আছে বড় বড় ম্যানেজারিয়াল পোস্টে, উনাদের নলেজ আসলে খুব সীমিত। যদিও উনাদের ধারণা, আমি কাউকে ছোট করার জন্য বলছি না, উনাদের ধারণা যে দে আর হাইলি এক্সপেরিয়েন্সড এবং দে নো মেনি থিংস, কিন্তু আসলে তা না। ওনারা যেটা জানেন সেটা হচ্ছে যে যেভাবে ইন্ডাস্ট্রিটা চলছে সেইভাবে চালানো, দিনের পর দিন চালাতে চালাতে ওইভাবে চালানোর একটা দক্ষতা চলে আসে। কিন্তু এটা কি করে অপটিমাইজ করা যায়, কি করে আরো ইমপ্রুভমেন্ট আনা যায়, এই ধরনের নলেজ ওনাদের নাই, একদম নাই। যেভাবে ওয়্যারহাউসটা চলে ওইভাবেই চলছে। এইভাবে চালাতে চালাতে ওয়্যারহাউস ম্যানেজারের অনেক দিনের একটা দক্ষতা চলে আসে, কিন্তু এই দক্ষতা আর আমি কি করে এটাকে অপটিমাইজ করতে পারি, কি করে এটাকে ইমপ্রুভ করতে পারি, এখানে কি করে আমি চেঞ্জ আনতে পারি, এই দক্ষতা দুটা ভিন্ন জিনিস। এই দ্বিতীয় টাইপের দক্ষতা ওনাদের একদম নাই, এবং অনেক ক্ষেত্রে ভুল ধারণা নিয়েও দে আর এক্সপার্ট অন রং মেথড, দে আর এক্সপার্ট অন ইনএফিশিয়েন্ট মেথড। আমার কথাটা খারাপ শোনাচ্ছে, কিন্তু এটাই বাস্তবতা, যে দে আর হাইলি এক্সপার্ট অন রং মেথড, অথবা দে আর হাইলি এক্সপার্ট অন এ মেথড, কোন একটা মেথডে এক্সপার্ট কিন্তু সেই মেথডটা ইনএফিশিয়েন্ট মেথড। এটাই ট্রু। যাই হোক, আমি তো এগুলো তো দুটা উদাহরণ দিলাম, এছাড়াও আমার নিজেরও আরো একটা উদাহরণ জানা আছে। আমি আমাদেরই একজন বাংলাদেশি টিচার, আমি ঠিক মনে করতে পারছি না, একটা ইউনিভার্সিটির ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর প্রফেসর, উনি কিছু বছর 5-6 আগে এসে দুইজন স্টুডেন্টকে নিয়ে গিয়েছিলেন এবং তখন বলেছিল যে এই দুইজন স্টুডেন্টকে যে নিয়ে যাচ্ছে মাস্টার্স করানোর জন্য, এখানে যে থিসিস করতে হবে সেটা হচ্ছে একটা ফার্নিচার কোম্পানির লেআউট তৈরি করতে হবে। এটাই তার থিসিস। ফার্নিচার কোম্পানির লেআউট, নতুন একটা ফ্যাসিলিটি ক্রিয়েশন হবে, নতুন একটা জমিতে নতুন করে ফ্যাক্টরিটা বসবে, অটোমেটেড ফার্নিচার কোম্পানি। ওই ফার্নিচার কোম্পানির লেআউটটা তৈরি করতে হবে, থিসিস করতে হবে, সেটার জন্য দুজন স্টুডেন্ট নিয়ে গেলেন। আমি ঠিক ইউনিভার্সিটির নামটা এখন মনে করতে পারছি না। তো এইভাবে ইউএসএ তে বিভিন্ন ইন্ডাস্ট্রি বা বিভিন্ন ফ্যাসিলিটি, যেমন ডিজনি ওয়ার্ল্ড, এটা তো একটা পার্ক, তাই না? সান ডিয়েগো জু চিড়িয়াখানা, এরাও তাদের লেআউটটা এই অপটিমাইজেশন টেকনিক দিয়ে করছে। আমি যখন থাইল্যান্ডে, আমি তো আমার দীর্ঘ টিচিং লাইফের একটা বড় অংশ কাটিয়েছি থাইল্যান্ডের টিচিং এ। থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে টিচার হিসেবে ছিলাম। তখন আমার আন্ডারে যে মাস্টার্স থিসিস হয়েছিল তার একটা ছিল একটা হসপিটালের, দুইটা, একটা ছিল একটা হসপিটালের লেআউট তৈরি, হসপিটালের লেআউট, আর একটা ছিল একটা পেট্রোল পাম্প, যেটাকে আমরা বলি, এখানে বাংলাদেশের পেট্রোল পাম্পগুলো তো ছোট ছোট, থাইল্যান্ডে কিছু পেট্রোল পাম্প আছে বিশাল বিশাল পেট্রোল পাম্প, বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি আছে, ইভেন ক্যাফেটেরিয়া আছে। যে হাইওয়ে দিয়ে যাওয়ার সময় পেট্রোল পাম্পটা শুধুই আসলে পেট্রোল পাম্প না, এটা মাল্টি ফ্যাসিলিটি সার্ভিস সেন্টার। পেট্রোল বিক্রি করাটা জাস্ট অনেকগুলো কাজের একটা, এমনকি বড় ক্যাফেটেরিয়া আছে, ক্যান্টিন। হাইওয়ে দিয়ে যখন মানুষ বেড়াতে যাচ্ছে কোথাও, অনেক লম্বা ডিস্টেন্সে যাবে, 7-8 ঘন্টা ড্রাইভ করবে, তখন ওর মধ্যেই ক্যান্টিনে খাওয়া দাওয়া করবে, কিছুক্ষণ বিশ্রাম নেবে, খাওয়া দাওয়া করবে। এমনকি একটা ছোট সাইজের স্বপ্ন বা আগোরা সাইজের শপিং মলও আছে, যে ওখানে কিছুক্ষণ বিশ্রাম নেবে, গাড়িটা পার্ক করবে, করে কিছুক্ষণ বিশ্রাম নেবে, শপিং মলে শপিং করবে,
তারপর ক্যান্টিনে কিছু খাওয়া দাওয়া করবে, করে আবার রওনা হবে। ইদানিং অবশ্য বাংলাদেশে হাইওয়ে রেস্টুরেন্ট চালু হয়েছে, তো এগুলো শুধুই রেস্টুরেন্ট। আর আমি যেটা বলছি যে আজ থেকে 25-30 বছর বা 30-35 বছর আগে আমি থাইল্যান্ডে দেখেছি এগুলো পেট্রোল পাম্পেরই অংশ। গাড়ি ধোয়ার কাজ করে, হাইওয়েতে হয়তো ধুলার রাস্তা দিয়ে এসছে, ধুলা পড়ে গেছে গাড়িতে, এটা পরিষ্কার করে দেয়, তেল দেয়, ছোটখাটো পার্টস যদি চেঞ্জ করতে হয় পার্টসও চেঞ্জ করে, এরকম। এমনকি রেস্টরুম আছে, রেস্টরুম বলতে আমি ওয়াশরুম বোঝাচ্ছি না, যে আমি যে 1 ঘন্টা একটু বিশ্রাম নিব, গাড়ি চালাতে চালাতে ক্লান্ত, 1 ঘন্টা বিশ্রাম নিব, অনেকটা ছোট হোটেল টাইপের ওই পেট্রোল পাম্পের মধ্যে আছে, সেখানে আমি 1 ঘন্টা রুমটা ভাড়া নিয়ে 1 ঘন্টা বিশ্রাম নিব, নিয়ে চলে যাব। তো সেটার লেআউট আমি তৈরি করে দিয়েছি। আমি বলতে স্টুডেন্টরা মাস্টার্সের থিসিসে একটা পেট্রোল পাম্পের লেআউট এর অপটিমাইজেশন তার কাজ ছিল। তারপরে আরেকজন স্টুডেন্ট করেছিল একটা হসপিটালের লেআউট তৈরি করা। হসপিটালটা লেআউটটা ফলো করেছিল কিনা আমি জানি না, আমাদের কাজ ছিল তৈরি করে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এটা কমার্শিয়াল কাজ ছিল না, এটা কোনো কনসালটেন্সি ছিল না, এটা থিসিসের অংশ হিসেবে করেছিল, করে তাদেরকে দেওয়া হয়েছিল। এরপর তারা ফলো করেছে কিনা আমি বলতে পারবো না। এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে লেআউট, প্রোডাকশন প্ল্যান্টের লেআউট হতে পারে, ওয়্যারহাউসের লেআউট হতে পারে, অফিস লেআউট হতে পারে, হসপিটাল তো আমি নিজেই কাজ করেছি, হসপিটাল লেআউট হতে পারে, ব্যাংক লেআউট হতে পারে, তারপর এয়ারপোর্টের লেআউট হতে পারে। আমাদের দেশে তো বিশাল এয়ারপোর্ট বানাই, সেটারও লেআউট ওই আর্কিটেক্টরা করে। দুটা জিনিস খেয়াল রাখতে হবে, সৌন্দর্য বৃদ্ধি করা এক জিনিস, আর ম্যাটেরিয়াল হ্যান্ডলিং, কস্ট মিনিমাইজেশন টোটালি ভিন্ন জিনিস। এই দ্বিতীয়টা তো আর্কিটেক্টরা করতে পারে না। আমাদের দেশে যারা কাজ দেয় এই তারাও জানে না আসলে কোন কাজ কাকে দিয়ে করানো উচিত। তারা মনে করে একটা লেআউট ডিটারমিন করবে একটা আর্কিটেক্ট, আর লেআউট ডিটারমিন করবে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার, এরপর সেটার উপর বিউটিফিকেশনের কাজ করবে আর্কিটেক্ট। আমার কথা কি আপনারা বুঝলেন এবং এগ্রি করেন? জি স্যার। বুঝেছেন তো বাকিরা? জি স্যার, জি স্যার। স্যার। আগে স্যার মানে ফ্যাসিলিটি গুলো কোথায় কোথায় বসবে এটা তো হ্যাঁ, আগে এটার আমাদের অপটিমাম লেআউট তৈরি করবে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার। এরপর সেই লেআউটটা দেওয়ার পর আর্কিটেক্টের কাজ হচ্ছে এই লেআউটের বিউটিফিকেশন করা। কিন্তু আমাদের দেশে আনফরচুনেটলি এয়ারপোর্টের লেআউট তৈরি করে আর্কিটেক্টরা। তাহলে তো বুঝতে পারছেন অপটিমাইজেশনের কোনো সম্ভাবনাই নাই। যারা কাজ দেয় তারাই যে জানে না কিছু। আর আমাদেরও ত্রুটি আছে, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারের কেউ ভাবতেও পারে না যে এয়ারপোর্টের লেআউটের কাজটা করবে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার, এটা কেউ জানেও না। এটা আমাদেরও ব্যর্থতা। আমরা কি জানাতে পেরেছি সোসাইটির সবাইকে যে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার লেআউটটা তৈরি করে দিবে, এখানে অপটিমাম ম্যাটেরিয়াল হ্যান্ডলিং হবে, বিউটিফিকেশনের কাজটা করবে আর্কিটেক্টরা? এটা কি আমরা জানাতে পেরেছি? পারিনি। এটা আমাদেরও দুর্বলতা, আমাদেরও ব্যর্থতা। এবং আমরা জানাতে পারি না বলেই দেশে যে পরিমাণ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর জব আছে তার দ্বিগুণ তিনগুণ পরিমাণ জব থাকার কথা। এই জবগুলো করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। এগুলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের জব না, এগুলো ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারের জব। আমি জানি না, এখানে আমি সরি যদি কোনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার থাকেন, আপনি এটাকে খারাপভাবে নিয়েন না, আমি যেটা বাস্তবতা সেটাই বলছি। আমাদের দেশে যত মেকানিক্যাল ইঞ্জিনিয়ার চাকরি করে তার 50%-এর বেশি আসলে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর চাকরি দখল করে। এই চাকরিগুলো করার কথা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারের। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের চাকরি খুব একটা বেশি আমাদের দেশে নাই। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারের হিউজ চাকরি আছে, কিন্তু এগুলো যারা চাকরি দেয় এমপ্লয়ার তারাও মনে করে এগুলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কাজ। এগুলো আসলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কাজ না, এগুলো আর্কিটেক্টদের কাজ না, এগুলো কম্পিউটার সায়েন্সের কাজ না, এগুলো ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর কাজ। আমি কি বুঝতে পারছি? জি স্যার। যে কারণে হয় কি, এই পোস্টগুলো দখল করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, লেআউট তৈরি করে দিচ্ছে আর্কিটেক্ট। এটা তো তার কাজ না, তার কাজ হচ্ছে বিউটিফিকেশন। শপিং মল তৈরি বা ইউনিভার্সিটি বা অ্যামিউজমেন্ট পার্ক যেমন ডিজনি ওয়ার্ল্ড, এই ধরনের কাজ সবগুলোরই লেআউট আসলে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর ফ্যাসিলিটি লোকেশন মেথড দিয়ে করার কথা। এই যে হলুদ একটা ব্লক দেখা যাচ্ছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। এটা কি করে দূর করতে হয়? কিছুক্ষণের জন্য যাচ্ছে আবার ফিরে আসছে, এটা তো গেছে তাই না? স্যার আপ ডাউন করছে। হ্যাঁ, আবার ফিরে আসছে। জি স্যার। এটা কেন হয় বা কি জন্য হয়
আমি জানি না। আচ্ছা যাই হোক, একটা আমি যখন ফ্যাসিলিটি লেআউটের কাজ করি তখন এটার অনেকগুলো অবজেক্টিভ থাকে, তার মধ্যে মূল অবজেক্টিভই হচ্ছে মিনিমাইজেশন অফ ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কস্ট। আসলে কাজটা হচ্ছে মিনিমাইজেশন অফ ম্যাটেরিয়াল মুভমেন্ট ডিস্টেন্স মিনিমাইজেশন বা টাইম মিনিমাইজেশন, ম্যাটেরিয়ালস মুভমেন্ট ডিস্টেন্স মিনিমাইজেশন অথবা ম্যাটেরিয়ালস মুভমেন্ট টাইম মিনিমাইজেশন। আসলে ডিস্টেন্স মিনিমাইজ করলে বা টাইম মিনিমাইজ করলে অটোমেটিক্যালি ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কস্ট মিনিমাইজ হয়ে যায়। এটা একটা অবজেক্টিভ, এটাই মেইন অবজেক্টিভ। তাছাড়া আমার যে লিমিটেড স্পেস আছে সেই স্পেসটার অপটিমাম ইউটিলাইজেশন আমরা চাই, এফিশিয়েন্ট ইউটিলাইজেশন চাই। তাছাড়া আমরা কনভেনিয়েন্স চাই, সেফটি চাই, কমফোর্ট চাই। তাছাড়া মিনিমাইজ ইনভেস্টমেন্ট রিকোয়ার্ড ইন নিউ ইকুইপমেন্ট। পুরা যে লেআউটটা তৈরি করব, পুরা নিউ ইকুইপমেন্ট না বলে বলা উচিত যে নিউ যে ফ্যাসিলিটি তৈরি করব, ইকুইপমেন্ট কথাটা আমার ভুল হচ্ছে, এটা বলা উচিত নিউ লেআউট, নিউ ফ্যাসিলিটি। একটা শপিং সেন্টার করব অথবা একটা এয়ারপোর্ট করব অথবা একটা হসপিটাল করব, সেটার ইনভেস্টমেন্টও কমে আসে আমি যদি অপটিমাইজ করতে পারি। এবার আমি জেনারেল অপটিমাইজেশন থেকে একটা স্পেসিফিক প্রবলেমের কাছে যাচ্ছি। স্পেসিফিক প্রবলেম হচ্ছে অ্যাসেম্বলি লাইন লেআউট। অ্যাসেম্বলি লাইন লেআউট, এখানে বলা হচ্ছে প্যাটার্নস অফ ফ্লো অর ম্যাটেরিয়াল, প্যাটার্নস অফ ফ্লো অফ ম্যাটেরিয়ালস। ম্যাটেরিয়াল কিভাবে ফ্লো করে এটা অনেকখানি নির্ভর করছে আপনার প্রোডাকশন ফ্লোরের স্পেসটা কেমন। স্পেসের উপর নির্ভর করে বিশেষ করে এই লেআউটগুলো দেখা যায় অ্যাসেম্বলি লাইনের জন্য। এটা স্ট্রেইট লাইন হতে পারে, এইরকম হতে পারে যেটাকে সার্পেন্টাইন বলে, সার্পেন্টাইন। ইউ শেপের হতে পারে, এল শেপের হতে পারে, এরকম সার্কুলার ফ্লো হতে পারে, আবার এইরকম এস ফ্লো হতে পারে। এগুলো প্রতিটাই হচ্ছে অ্যাসেম্বলি লাইনের লেআউট। অ্যাসেম্বলি লাইনের লেআউট, অ্যাসেম্বলি লাইনের লেআউটে খুব বেশি চেঞ্জ আনা যায় না, একবার ফিক্স করে দিলে সেটা পার্মানেন্ট হয়ে যায়। এটা লেআউটটা সহজে চেঞ্জ করা যায় না, এবং এটার জন্য আপনি অ্যাসেম্বলি লাইনের লেআউট তৈরি করেন অথবা জেনারেল একটা প্রোডাকশন ফ্লোরের লেআউট করেন অথবা একটা সার্ভিস অর্গানাইজেশন যেমন একটা শপিং মলের অথবা একটা হসপিটালের অথবা একটা এয়ারপোর্টের আপনি লেআউট ডিটারমিন করেন, যেটাই করেন আপনাকে ম্যাটেরিয়াল অথবা মানুষের মুভমেন্ট দেখতে হবে। ম্যাটেরিয়াল এবং মানুষের মুভমেন্টের উপর থরো অ্যানালাইসিস করতে হবে। এটাকেই বলে ফ্লো অ্যানালাইসিস বা ফ্লো প্যাটার্নটা খুঁজে বের করতে হবে। ফ্লো প্যাটার্ন, মানুষ কিভাবে মুভ করে, কোথায় যায়, কোন দিকে যায়, কেন যায়, মানুষের মুভমেন্ট অথবা ম্যাটেরিয়াল মুভমেন্ট। এক্ষেত্রে দুইটা চার্ট খুব ইউজফুল, দুইটা চার্ট। একটাকে বলে অ্যাক্টিভিটি রিলেশনশিপ চার্ট, অ্যাক্টিভিটি রিলেশনশিপ চার্ট, এটাকে বলে রেল চার্ট। রেল হচ্ছে রিলেশনশিপ চার্ট থেকে রেল চার্ট, অ্যাক্টিভিটি রিলেশনশিপ চার্ট বা রেল চার্ট। আর একটা হচ্ছে ফ্রম টু চার্ট, ফ্রম টু চার্ট। আমরা দেখি দুইটারই এক্সাম্পল দেখছি নেক্সট স্লাইডে। এখানে দেখেন অ্যাক্টিভিটি রিলেশনশিপ চার্ট বা রেল চার্ট। আচ্ছা, এখন পর্যন্ত যা বললাম পড়ালাম তার উপর কি কোনো প্রশ্ন আছে? সঞ্জীব, না না স্যার। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, অ্যাক্টিভিটি রিলেশনশিপ চার্ট, এই যে এখানে একটা ডায়াগ্রাম আছে, এটাই একটা অ্যাক্টিভিটি রিলেশনশিপ চার্ট। এখানে হয় কি, একটা প্রোডাকশন অর্গানাইজেশন অথবা একটা সার্ভিস অর্গানাইজেশনে যে কাজগুলো হয় সেই কাজগুলো করার জন্য বিভিন্ন ডিপার্টমেন্ট বা অ্যাক্টিভিটি লাগে। সেই অ্যাক্টিভিটি বা ডিপার্টমেন্টগুলো কোনটা কোনটার কাছে হবে, কোনটা কোনটার কাছে হওয়া যাবে না, এগুলোর উপর কোনটা কোনটার কাছে হতেই হবে আর কোনটা কোনটার কাছে হওয়া যাবে না। আমি যেমন বলি যে এই যে নারায়ণগঞ্জে মসজিদে যে আগুন লেগেছে গতকাল না পরশু, দুটা জিনিস কোনোভাবেই কাছাকাছি হওয়া উচিত হয়নি, সেটা হচ্ছে গ্যাস লাইন আর ইলেকট্রিক লাইন। কিন্তু আনফরচুনেটলি দুইটা এক কাছাকাছি ছিল। এই দুইটা কাছাকাছি থাকা কোনোভাবেই ডিজায়ারেবল না। এখানে একটা শব্দ দেখেন, ডিজায়ারেবিলিটি এবং কনস্ট্রেইন্ট। এটা কনস্ট্রেইন্ট, এই দুটা কিছুতেই কাছাকাছি হওয়া যাবে না। আপনি একটা ক্যান্টিনে যেখানে খেতে বসবেন তার পাশে ময়লা ফেলার জায়গা থাকতে পারে না, এটা একটা কনস্ট্রেইন্ট। দুটা কিছুতে ময়লা ফেলার জায়গা আর আপনি যেখানে বসে খাবেন এই দুটা কখনোই কাছাকাছি হতে পারে না। আবার ডিজায়ারেবিলিটি হচ্ছে যে কিছু কিছু জিনিস এই দুটা কাছাকাছি হতেই হবে, এটা ডিজায়ারেবিলিটি।
এই দুটা জিনিস দেখতে হবে, ডিজায়ারেবিলিটি এবং কনস্ট্রেন্ট। ডিজায়ারেবিলিটি হচ্ছে কোন দুটা ডিপার্টমেন্ট বা কোন দুটা অ্যাক্টিভিটি কাছাকাছি হতে হবে, যে কারণে হোক কাছাকাছি হতে হবে। আর একটা হচ্ছে কনস্ট্রেন্ট। কনস্ট্রেন্ট কি কারণে এগুলো কাছাকাছি হওয়া যাবে না। হ্যালো, কেউ কিছু বলছেন? কারো সাউন্ড অন হয়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা, যার সাউন্ড অন হয়েছে প্লিজ একটু অফ করে দেন, তবে যখন প্রশ্ন আপনার থাকবে তখন আপনি অন করে নিন। আচ্ছা, এখানে একটা অ্যাক্টিভিটি রিলেশনশিপ চার্টের একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। এই যে আমরা ডিজায়ারেবিলিটি এবং কনস্ট্রেন্টের কথা বললাম, ডিজায়ারেবিলিটি এবং কনস্ট্রেন্ট দুটো অপোজিট। ডিজায়ারেবিলিটি হচ্ছে এই দুটো ডিপার্টমেন্ট বা অ্যাক্টিভিটি কাছাকাছি হওয়া দরকার, আর কনস্ট্রেন্ট হচ্ছে এই দুটো অ্যাক্টিভিটি কাছাকাছি হওয়া যাবে না, যে কারণেই হোক, বিভিন্ন কারণে কাছাকাছি হওয়া যাবে না। এই অ্যাক্টিভিটি রিলেশনশিপ চার্টের এক্সাম্পলে বলছে যে একটা কোম্পানি ইজ এ চেইন অফ ফাস্ট ফুড রেস্টুরেন্ট, এ নিউ রেস্টুরেন্ট ইজ বিং প্ল্যান্ড। একটা প্ল্যান করা হচ্ছে, তাদের 6টা ডিপার্টমেন্ট থাকবে। 6টা ডিপার্টমেন্ট হচ্ছে এখানে দেখেন, কুকিং বার্গার্স, কুকিং ফ্রাইজ, প্যাকিং এন্ড স্টোরিং, ড্রিঙ্ক ডিসপেন্সার, কোল্ড ড্রিঙ্কস দেবে, কাউন্টার সার্ভিস যেখানে পয়সা লেনদেন হবে, এবং ড্রাইভ আপ সার্ভিস, গাড়ি করে আসবে, গাড়ি রাখবে, জিনিসটা নিয়ে আবার চলে যাবে, ড্রাইভ আপ সার্ভিস। এগুলো এই একটা অ্যাপ্রক্সিমেট রিলেশনশিপ বের করার জন্য, রিলেশনশিপ কোনটার সাথে কোনটার কি ধরনের রিলেশনশিপ হবে রেল চার্টের মাধ্যমে করতে হবে। এটার জন্য ক্লোজনেস রেটিং বলে কোয়ালিটেটিভ একটা রেটিং করতে হবে, কোয়ালিটেটিভ রেটিং। পরে কোয়ালিটেটিভ রেটিংকে আপনি কোয়ান্টিটেটিভ টার্মে কনভার্ট করতে পারেন। কোয়ালিটেটিভ রেটিংকে, কোয়ালিটেটিভটা কিরকম, এই দুটা ডিপার্টমেন্ট কাছাকাছি হওয়াটা কম্পালসারি, এটা হচ্ছে অ্যাবসলিউটলি নেসেসারি এ। এই দুটা ডিপার্টমেন্ট কম্পালসারি না, কিন্তু বেশ ইম্পর্টেন্ট, স্পেশালি ইম্পর্টেন্ট ই। খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু ইম্পর্টেন্ট আই। এর চেয়ে কম ইম্পর্টেন্ট অর্ডিনারি ইম্পর্টেন্স ও, একদম ইম্পর্টেন্ট না আনইম্পর্টেন্ট। আর এই দুটা কোনোভাবেই কাছাকাছি হওয়া যাবে না, এই দুটোকে কাছাকাছি হওয়াটা অ্যাভয়েড করতে হবে সেফটির কারণে। এই যে একটু আগে মসজিদে যে কাল না পরশু ঘটনাটা ঘটেছে, সেফটির কারণে দুটা জিনিস কাছাকাছি হওয়া একদম উচিত হয়নি, ইলেকট্রিক লাইন আর গ্যাস লাইন। এটা সেফটির কারণে এইটা স্ট্রিক্টলি অ্যাভয়েডেবল ছিল, কিন্তু আনফরচুনেটলি এগুলো কাছাকাছি ছিল। হাইজিন পয়েন্ট অফ ভিউ থেকে হতে পারে, যেমন আমি একটু আগে বললাম যে আপনার ক্যাফেটেরিয়ায় যেখানে বসে খাবেন সেটা জানালার পাশে ময়লা ফেলার জায়গা হতে পারে না। তো এই যে টার্মগুলো, কোয়ালিটেটিভ রেটিং, এটা দিয়ে আমরা একটা এই যে এখানে একটা ক্লোজনেস রেটিং করেছি। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে কেন, তাহলে আমি জবাব দিতে পারবো না, কারণ একটা রেস্টুরেন্টে এই দুটা ডিপার্টমেন্ট কেন কাছাকাছি হওয়া উচিত না। যেমন কুকিং বার্গার, একটু দেখেন ক্রসটা কি, কুকিং বার্গারের লাইনটা হচ্ছে এই যে এই দিক দিয়ে লাইনটা, আমার কারসার দেখেন, এইটা হচ্ছে কুকিং বার্গারের লাইন। আর কুকিং ফ্রাইয়ের লাইন দুটা, একটা হচ্ছে একটু দেখেন এই দিক দিয়ে এইদিকে, আর একটা হচ্ছে এই দিক দিয়ে এইদিকে। প্যাকিং এন্ড স্টোরিং এর লাইনও দুটা, একটা হচ্ছে এইদিকে আর একটা হচ্ছে এইদিকে। একইভাবে ড্রাইভ আপ সার্ভিসের একটাই লাইন, সেটা হচ্ছে এইদিকে। কাউন্টার সার্ভিসের দুইটা লাইন, একটা হচ্ছে এই বরাবর আর একটা হচ্ছে এই বরাবর। আমি আপাতত বুঝাতে পারলাম কিনা এইটুকু? জি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। এবার রেটিংটা দিচ্ছি। আমাকে যদি জিজ্ঞেস করেন যে কুকিং বার্গার দেখেন আর কুকিং ফ্রাই, এই দুটার যে এরিয়াটা, তার কমন এরিয়াটা কোনটা, এটা না? আমি যেখানে কারসারটা ঘোরাচ্ছি, জি স্যার। জি স্যার। এটা তো কমন। জি স্যার। এখানে দেওয়া হয়েছে এক্স, তার মানে এই দুটা ডিপার্টমেন্ট এক্সটা দেখেন এখানে আনডিজায়ারেবল, স্ট্রিক্টলি অ্যাভয়েডেবল। এখন যদি বলেন যে বার্গার এবং ফ্রাই কুকিং এর দুটা কাছাকাছি কেন অ্যাভয়েডেবল, আমার জানা নাই। এটা যারা এই রেস্টুরেন্টের প্রোডাকশনের সাথে জড়িত বা অপারেশনস এর সাথে জড়িত তারা বলতে পারবে, কিন্তু আমরা শুধু নিয়মটা জেনে রাখি এই দুটা অ্যাভয়েডেবল, যে কারণে হোক, সেফটি রিজনে হোক, হাইজিন রিজনে হোক, এই দুটা কাছাকাছি হওয়া যাবে না, সেই জন্য এক্স। আর আই দেখেন, এই যে আইটা, এটা কোন দুইটার মধ্যে কমন? সঞ্জীব বলো দেখি, এটা কোন দুইটার মধ্যে কমন? স্যার এটা কুকিং ফ্রাইস আর প্যাকিং এন্ড স্টোরিং এর রাইট, কমন। এই দুইটার মধ্যে কমন, এই দুইটা ইম্পর্টেন্ট। এই দুইটা কাছাকাছি হওয়াটা একদম ভাইটাল না, কিন্তু হলে ভালো হয়।
সেই জন্য আই দেখো দেখো আপনারা সবাই দেখেন এখানে আই ইম্পর্টেন্ট মানে হলে ভালো, স্পেশালি খুব জরুরিও না আর একেবারে কম্পালসারিও না। আবার এখানে যেমন ড্রিঙ্ক ডিসপেন্সার আর কাউন্টার সার্ভিস এই দুটা কাছাকাছি হওয়া জরুরি, কারণ প্রচুর দেখা যায় যে যাওয়ার পথে ওই রেস্টুরেন্টের ওখানে থামলো, গাড়িটা রাখলো, রেখে একটা ড্রিঙ্কস নিল, নিয়ে পয়সা দিয়ে সে চলে গেল, এরকম কাস্টমারই বেশি। স্বাভাবিকভাবে সে গাড়িটা রেখে ওইখানেই কাউন্টারে পয়সা দিয়ে চলে যাবে, ড্রিঙ্কটা নিয়ে চলে যাবে। সে ভেতরে ঢুকে অনেক দূরে কোনো কাউন্টারে যাবে, আর একটা কাউন্টারে গিয়ে ড্রিঙ্ক নেবে, এটা সে চায় না। গাড়িটা রেখেই কাছাকাছি যেন ড্রিঙ্ক থাকে এবং কাছাকাছি যেন ক্যাশ কাউন্টার সার্ভিস বা ক্যাশ সার্ভিস থাকে, সেখানে পয়সা দিয়ে চলে যাবে। সেই জন্য এই দুটা পাশাপাশি হওয়াটা জরুরি। আমি নিজে একটা লেআউট আমি আবারও বলছি যে আমি নিজে বলতে আমি থিসিস সুপারভাইজার ছিলাম এআইটি এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি থাইল্যান্ডে। আমার আন্ডারে যে থিসিস করেছিল অনেক আগে, এটা 25-30 বছর আগে, 25-30 হবে, কারণ এআইটি থেকে আমি দেশেই ফিরে এসেছি 20 বছর আগে, আর এআইটিতে ছিলাম 10 বছর। তো ওখানে অনেকগুলো থিসিস সুপারভাইজ করেছি, তার একটা ছিল হসপিটালে। তো স্টাডি করার পর আমরা দেখলাম, স্টাডি করার পর দেখলাম যে হসপিটালের ভেতরে যে একটা মেডিসিন কর্নার থাকে, ফার্মেসি, আউটডোর সার্ভিস আর ফার্মেসি একদম পাশাপাশি হওয়াটা কম্পালসারি না, সরি স্পেশালি ইম্পর্টেন্ট। দ্বিতীয়টা স্পেশালি ইম্পর্টেন্ট, কারণ আউটডোরে যে ওষুধগুলো প্রেসক্রাইব করে, আউটডোরে রুগীর সংখ্যা বেশি হয়, প্রতিদিন শত শত রুগী আসে আউটডোরে আসে, ডাক্তার দেখালো, দেখিয়ে সে ওষুধ নিয়ে চলে যাবে। এখন যদি ফার্মেসিটা আউটডোর থেকে অনেক দূরে হয়, তাহলে অজস্র রুগীকে ডাক্তার দেখানোর পর হাসপাতালের উপর দিয়ে হেঁটে দূরে ফার্মেসিতে যেতে হবে। ফার্মেসিটা হতে হবে একদম আউটডোরের পাশে, যাতে রুগী দেখাবে, প্রেসক্রিপশন নিয়ে ওষুধের দোকান থেকে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে চলে যাবে, বিনা পয়সায় হোক বা পয়সা দিয়ে হোক, টাকা দিয়ে ওষুধ কেনা হোক বা বিনা পয়সার ওষুধ হোক, যেটাই হোক, সে ওষুধটা নিয়ে যাবে। অর্থাৎ ফার্মেসিটা স্পেশালি ইম্পর্টেন্ট। অ্যাবসলিউটলি নেসেসারি কেন ছিল না? অ্যাবসলিউটলি নেসেসারি দুইটা বা তিনটা ডিপার্টমেন্ট আমার এতদিনে মনে পড়ে না, কিন্তু তারপরও কিছু কিছু মনে পড়ছে। অ্যাবসলিউটলি নেসেসারি যে এ র্যাঙ্কিংটা দেখেন, অ্যাবসলিউট আমার কারসারটা এ। আমি যেটা বললাম যে ফার্মেসি এবং আউটডোরটা কাছাকাছি হওয়া স্পেশালি ইম্পর্টেন্ট, কিন্তু অ্যাবসলিউটলি নেসেসারি ছিল অপারেশন থিয়েটার, যেখানে অপারেশন হবে, পোস্ট অপারেটিভ থিয়েটার, অপারেশনের পর রুগীকে কিছুক্ষণের জন্য যে আইসিইউ টাইপের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে যে রাখা হয়, ক্লোজ অবজারভেশনে রাখা হয় সেটা, আর স্টেরিলাইজেশন ইউনিট। স্টেরিলাইজেশন মানে বুঝেন, ডিসইনফেকশন ইউনিট, যেখানে অপারেশনের পর যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয়েছে সেটা ডিসইনফেকশন করা হবে বা হাতটা পরিষ্কার করা হবে ইনফেকশন দূর করার জন্য। এই ডিসইনফেকশন ইউনিটটা একদম পাশাপাশি হওয়াটা অ্যাবসলিউটলি নেসেসারি, কারণ আমি কখনো ওই যন্ত্রপাতি যেগুলো অপারেশনে ব্যবহার করা হলো সেই যন্ত্রপাতি নিয়ে অনেক দূরে ডিসইনফেকশনের জন্য নিয়ে যেতে পারি না। এটা একদম পাশে হতে হবে, যাতে অপারেশন করেই সাথে সাথে সেখানে আমি পাঠাতে পারি ডিসইনফেকশনের জন্য। ডিসইনফেকশন মানে বুঝতে পারছেন তো নাকি? জি স্যার, জীবাণুমুক্ত করা। হ্যাঁ, জীবাণুমুক্ত করা, এটা পাশাপাশি হতেই হবে। ডাক্তাররা যাতে তাদের হাত যে রুগীর রক্ত মাখামাখি হয়ে গেল অপারেশনে, এইটা দ্রুত ক্লিন করতেই হবে, দ্রুত, বেশিক্ষণ রাখা যাবে না। হাতে গ্লাভস আছে ঠিক আছে, তারপরও বেশিক্ষণ রাখা যাবে না। এটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কুইকলি ডিসইনফেকশন করতেই হবে। এটা ছিল অ্যাবসলিউটলি নেসেসারি। এবারে দেখেন এখানে যেমন উদাহরণে দেওয়া আছে ড্রিঙ্ক ডিসপেন্সার এবং কাউন্টার সার্ভিস, অ্যাবসলিউটলি কমনটা এটা না? জি স্যার। এই দুইটা ডিপার্টমেন্টের মধ্যে কমন তো এটা। জি স্যার। এটা অ্যাবসলিউটলি নেসেসারি। আমি কি বোঝাতে পারলাম কিভাবে এখানে এই কোয়ালিটেটিভ এটা রেটিংটা করা হচ্ছে? জি স্যার, বুঝেছি। কারো কোনো প্রশ্ন আছে কি? এটাকে রেল চার্ট বলে। কারো কোনো প্রশ্ন? প্রিয়ম আছো? প্রিয়ম মাহমুদ না? প্রিয়ম মাহমুদ না ওর নাম? সঞ্জীব
জি স্যার, প্রিয়ম বন্ধু। সে তো নাই মনে হয় নাকি? সে তো কোনো ক্লাসে থাকে না। সে কি এই কোর্সে আছে? স্যার এটা ঠিক শিওর না যে ও এই কোর্সটাতে আছে কিনা। এটা শিওর না। আচ্ছা ঠিক আছে, যেটাই হোক, আপনারা কি সবাই বুঝলেন? স্পেশালি যারা টিচার, আহসানুল্লাহ টিচার, ওর নামটা কি, নাকি একাধিক আছে? আতর, সাজ্জাদ হোসেন আতর ভাই। কে? একাধিক আছে স্যার, আমি সাজ্জাদ স্যার। সাজ্জাদ, আর কে আছে? স্যার যে স্বপ্নীল, মুতাসিম স্বপ্নীল আছে, মুনতাসির, স্বপ্নীল, আর মাহাজাবিন মুন আছে স্যার স্যার, আসসালামু আলাইকুম, আমি আছি স্যার। মাহাজাবিন মুন। মাহাজাবিন মুন আছে, আরো আছে মাহজাবিন মুন। আচ্ছা, মাহজাবিন মুন, জি স্যার। তোমার ডাক নাম মুন? জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যারা স্পেশালি টিচার, তাদের কাছে কি ক্লিয়ার হয়েছে? শাফাত আক্তার নূর আছে স্যার, এস এম ও সাফাত, সাফাত আছে। জি স্যার। আচ্ছা, তুমি কি বুঝেছো এ পর্যন্ত? জি স্যার, আমি আছি স্যার। আচ্ছা, তোমরা পার্ট টাইম, আমি যদিও পড়াই না, পার্ট টাইম টিচারের কে মিনিমাম একটু রেসপেক্ট দাও। সেটা হচ্ছে একটা বসার জায়গা দিও। এটা এগুলো অসম্মান করা হয়। আমি খুব শক্তভাবে বললাম, হেডকে বলবা যে খুব শক্ত ভাষায় হাসিন স্যার বলেছে যে টিচার হয়ে টিচারকে এইভাবে অসম্মান করাটা ঠিক না। আমি খুবই শক্তভাবে বললাম। আমি যে কারণে এক সেমিস্টার পড়িয়ে ছেড়ে দিয়েছি, তার মধ্যে এটা একটা বড় কারণ ছিল। আমার কথাটা খারাপ শোনাচ্ছে নাকি সাফাত? না স্যার, ঠিক আছে স্যার। স্যার আমাদেরও শুরুতে সব অনেক প্রবলেম হয়েছিল স্যার, সিট জায়গা নিয়ে। স্যার এখন স্যার সলভ হয়ে যাবে স্যার আস্তে আস্তে। নতুন স্যার এক্সটেনশন করছে তো স্যার টিচারদের জন্য অ্যাকোমোডেশন, স্যার এখন প্রবলেম হবে না আশা করি। স্যার আমাদের কিছু নতুন রুম স্যার ওপেনিং হয়েছে স্যার, আইপি টিচারদের আগে স্যার মানে কম ছিল স্পেস, এখন স্যার নতুন স্পেস গ্রান্ট করা হয়েছে স্যার। সো আশা করা যায় মানে এখন প্রবলেমটা সলভ হবে। আচ্ছা, আমি সরি, যারা টিচার আছে আমি তাদের কাছে এক্সকিউজ চেয়ে নিচ্ছি, আমার কথাটা খুব টাফ হয়ে গেছে, কিন্তু জিনিসটা সত্য যে এটা আমি খুবই সারপ্রাইজ হয়েছি। আমি আমার লাইফে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়িয়েছি, অনেক ইউনিভার্সিটিতে পড়িয়েছি। আমি যেমন নাম বলছি, আমি নর্থ সাউথে পড়িয়েছি, আমি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে পড়িয়েছি, আমি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশে পড়িয়েছি, আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পড়িয়েছি, বড় বড় বেশিরভাগ ইউনিভার্সিটিতে আমি পড়িয়েছি, বেশিরভাগ প্রায় সব বড় বড় সবগুলোতেই পড়িয়েছি। কোথাও আমি দেখিনি যে টিচারকে বসার জন্য জায়গা দেওয়া হচ্ছে না। টিচারকে করিডোরে হাঁটাহাঁটি করতে হবে যে কার রুমে গিয়ে একটু বসা যায়। এটা তো হাইলি ইনসাল্টিং। আমি জানি না আপনারা কিভাবে আমার কথাটাকে নেবেন। এটা হাইলি ইনসাল্টিং। আমি জানি না, খুব অদ্ভুত যে বাকি টিচাররা কিছু, যারা যাচ্ছেন তারা কিছু বলে না কেন। আমি একমাত্র এটার প্রতিবাদে ছেড়ে দিয়েছি। এটাই শুধু না, আরো কিছু কারণ ছিল যেগুলো যে জন্য আমি এক সেমিস্টার পড়াইনি, ছেড়ে দিয়েছি। তো জিনিসটা হাইলি ইনসাল্টিং। একটা টিচার হয়ে একটা টিচারের কাছে এটা কিভাবে আশা করে যে টিচার এসে করিডোরে হাঁটাহাঁটি করবে, কতক্ষণে ক্লাস শুরু হবে জানি না, কার যে রুমে গিয়ে বসার সুযোগ পাবে সেই রুমে গিয়ে বসবে। এটা তো এক্সপেক্ট করাটাই তো মানে আমি কল্পনাও করতে পারিনি। এটা একদম সত্য কথা। আরো অনেক কিছুই যেগুলো আমি খুবই অপছন্দ করেছি, তার মধ্যে এটা সবচেয়ে বেশি, যে টিচারকে বসার জায়গা দেয় না। এটা তো ঠিক না। যাই হোক, আমি সরি, এই যারা টিচার আছে আহসানুল্লাহ, তাদের কাছে এক্সকিউজ চেয়ে নিচ্ছি। কিন্তু আমি শক্তভাবে বললাম অন্য কারণে না, সেটা হচ্ছে যে এগুলো অনেক কিছু চেঞ্জ করা উচিত, আরো অনেক কিছু চেঞ্জ করা উচিত, সেটা আমি আর এখন বলছি না। এই কারণ আমি অন্য কোন ইউনিভার্সিটিতে এই জিনিসগুলো দেখিনি। যেমন বসার জায়গা প্রত্যেক ইউনিভার্সিটিতে খুবই সম্মানজনক বসার জায়গা দেয়। ইস্ট ওয়েস্টে দেখেছি, আইইউবিতে দেখেছি, নর্থ সাউথে দেখেছি। নর্থ সাউথে তো পার্ট টাইম টিচারদের ইন্ডিভিজুয়াল রুম দিয়ে দেওয়া হয়েছে, ইন্ডিভিজুয়াল রুম, প্রত্যেক টিচারের জন্য ইন্ডিভিজুয়াল রুম দেওয়া হয়েছে পার্ট টাইম টিচারদের। আর আইইউবি, তারপর ইস্ট ওয়েস্ট, তারপরে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এদের দেখেছি যে প্রত্যেক পার্ট টাইম টিচারের ইন্ডিভিজুয়াল রুম না দিলেও বিরাট কমন রুম দেওয়া হয়েছে, বিরাট সাইজের, যেখানে টেলিভিশন আছে, বসার জায়গা আছে, চা কফি দিয়ে যায়, তারপরে ফটোকপির ব্যবস্থা আছে, প্রিন্টিং এর ব্যবস্থা আছে, সব ফ্যাসিলিটি ওই রুমে দেওয়া আছে, যাতে একটা পার্ট টাইম টিচার এখানে বসে তার অনেক কিছুই করতে পারে। সে ওখানে অনেকে আছে ক্লাসের 1 ঘন্টা আগে যায়, বসে বসে ওখানে প্রিন্ট করে, ফটোকপি করে, টেলিভিশন পর্যন্ত আছে।
এরকম ফ্যাসিলিটি দেখেছি। এয়ার কন্ডিশন তো অবশ্যই, এসি তো অবশ্যই। যাই হোক, আমি যারা আসলে টিচার আছে তাদেরকে এগুলো বললাম এই জন্য যে আপনারা তো একসময়, আমি আপনাদেরকে দোষ দিচ্ছি না, কারণ আপনারা জুনিয়র টিচার, আপনারা ডিসিশন মেকার না। ইনফ্যাক্ট আপনারা নিজেরাই সাফার করেন, এটা আমি জানি। আপনারা নিজেরাই সাফার করেন, আপনি অন্যের সাফারিংস কি করে দূর করবেন? নিজেরাই তো সাফার করেন। আমি এটাও যেমন ওপেনলি বললাম, সেটা তো আপনারা হয়তো বলতে পারবেন না যেহেতু ওখানে টিচার, কিন্তু আমি তো বলতে পারবো। আপনারা নিজেরাই সাফার করেন, তো আর অন্যকে কি বলা যাবে? আর আমাদের সমস্যা কি করে আপনারা দূর করবেন? আপনারা নিজেরাই সাফার করেন। তো এগুলো ঠিক না, এগুলো দূর করা উচিত। আপনাদেরও অনেক, একটা ফটোকপির জায়গা দেখেছি, সেখানে জাস্ট একটা প্রিন্টার না দুইটা প্রিন্টার মাত্র আছে, একাধিক প্রিন্টার থাকতে হবে, একাধিক ফটোকপি মেশিন থাকতে হবে। এমনকি অফিস রুমটা এত ছোট, সো স্মল, একদম ছোট। আপনি নর্থ সাউথে যান, অফিস রুমটা দেখেন, ওখানে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং নাই। আপনি বিবিএ তে যান, অফিস রুমটা দেখেন, কি এক্সেলেন্ট, এক্সেলেন্ট, একেবারে মানে ইন্টারন্যাশনাল কোয়ালিটির। এগুলোর তো একটা ইম্প্যাক্ট আছে, শুধু একাডেমিক কোয়ালিটি দেখলে চলে না। আমি ওপেনলি ক্রিটিসাইজ করছি এই কথাগুলো এমএজ খান স্যারের, আমি নাম ধরেই বলছি, কারণ যে শুধু একাডেমিক কোয়ালিটি হলেই চলে না, একাডেমিক কোয়ালিটির সাথে সাথে রিকগনিশনের জন্য এই জিনিসগুলোও দরকার। একাডেমিক কোয়ালিটি প্রথম প্রায়োরিটি, নো ডাউট, কিন্তু সাথে সাথে এগুলোও দরকার। আচ্ছা, আহসানুল্লাহ যে 3-4 জন টিচার আছে, আমি সবার কাছে এক্সকিউজ চেয়ে নিচ্ছি, কিন্তু আমি যেগুলো বললাম, আপনারা একসময় সিনিয়র হবেন, তখন আপনাদের হাতে ডিসিশন মেকিং পাওয়ার আসবে, এগুলো সমাধান করার চেষ্টা করবেন। শুধু একাডেমিক কোয়ালিটি দেখলে হবে না, সাথে সাথে বেসিক জিনিসগুলো দিতে হবে। আচ্ছা, আমি ফিরে আসছি। আমার কথায় কি খুব বেশি কিছু মনে করলেন নাকি সাজ্জাদ? না স্যার। আমি মনে করি আপনাদের কিছু মনে করার নাই, বরং আপনাদের ভাবা উচিত যে কারণ আপনারা নিজেরা সাফার করেন, জি স্যার। তাই না? আপনাদেরও ফ্যাসিলিটি এত বেশি, এত কম দেওয়া হয়, এত কম, যেটা এত কম ফ্যাসিলিটি কোনো ইউনিভার্সিটির টিচারকে বড় ইউনিভার্সিটিতে কোথাও দেওয়া হয় না। কোথাও এত কম ফ্যাসিলিটি টিচারদেরকে দেওয়া হয় না। আপনাদেরকে যেভাবে স্কুইজ করে রাখা হয়, আপনাদের নিজেদের ল্যাপটপ কিনে চালাতে হয়। নিজেদের ল্যাপটপ কেন, ইউনিভার্সিটির দায়িত্ব ল্যাপটপ দেওয়া, ল্যাপটপ না দিক ডেস্কটপ, যেটাই হোক আপনার রুমে দেওয়াটা দায়িত্ব। আপনি কেন আপনার পয়সা দিয়ে আপনি ল্যাপটপ কিনে ডেস্কটপ কিনে ছাত্রদের পড়াবেন? এটা তো হতে পারে না। ক্লাসরুম টিচিং এর জন্য যা যা দরকার সেটা দেওয়ার দায়িত্ব ইউনিভার্সিটির। আপনাদের প্রত্যেকের টেবিলে একটা করে কম্পিউটার দিতে হবে, প্রত্যেকের টেবিলে। যাই হোক, আমি ফিরে আসি, এত সমালোচনা করাটা ঠিক না। আমি ওই ফ্যাসিলিটি লেআউট এগুলো বলতে গিয়ে অনেক কথা বলে ফেললাম, আমি সরি। আর ফিরে আসি, হ্যাঁ, ফ্রম টু চার্ট। রেল চার্ট এর আগে বললাম, এবার বললাম ফ্রম টু চার্ট। ফ্রম টু চার্ট, এটাকে মাইলেজ চার্টও অনেকে বলে। মাইলেজ চার্ট, দূরত্ব একটা ডিপার্টমেন্ট থেকে একটা ডিপার্টমেন্টের দূরত্ব কত হওয়া উচিত, বা একটা মেশিন থেকে আর একটা মেশিনের দূরত্ব কত হওয়া উচিত। মিনিমাম একটা স্পেস দিতে হবে, মিনিমাম একটা স্পেস, এই দূরত্ব, অথবা এই মুহূর্তে কত দূরত্ব আছে। আপনি বলতে পারেন যে নতুন একটা ইন্ডাস্ট্রি যদি আমি করি, তাহলে এই মুহূর্তে তো কিছু থাকবে না, জিরো। নতুন ইন্ডাস্ট্রিরও যখন লেআউট তৈরি করা হয়, বেশিরভাগ টেকনিক একটা প্রাথমিক লেআউট তৈরি করে নাই। এটা অপটিমাম লেআউট না, এটা একটা প্রাথমিক লেআউট, এটা একটা ড্রাফট। আমরা যেমন একটা ডকুমেন্ট তৈরি করার সময় ফাইনাল ডকুমেন্টের আগে একটা ড্রাফট তৈরি করি, তারপর তার উপর কারেকশন চালাই, তেমনি লেআউটের ক্ষেত্রে বেশিরভাগ টেকনিক বলে যে একটা ড্রাফট লেআউট তৈরি করে নিতে হবে। ড্রাফট লেআউটটা কোনো অপটিমাইজেশন টেকনিক ব্যবহার করে না। ড্রাফট টেকনিকটা হবে নিজের কমন সেন্স থেকে, অবশ্যই ইন্টেলিজেন্ট কমন সেন্স। শুধু কমন সেন্স যদি হয় তাহলে একজন আর্কিটেক্ট তো পারবে লেআউট তৈরি করতে না, ইন্টেলিজেন্ট কমন সেন্স। অতএব তার জন্য একজন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার দরকার। কমন সেন্সের ভিত্তিতে একটা ড্রাফট লেআউট তৈরি করে নেবে, এবার ড্রাফট লেআউটের উপর সে কারেকশন মানে অপটিমাইজেশন করবে, করে ফাইনাল লেআউটটা তৈরি করবে। তো এই যে ড্রাফট লেআউটে যেটা পাওয়া গেছে, অথবা অলরেডি লেআউটটা আছে এই মুহূর্তে, সেটা আমরা ইমপ্রুভ করতে চাই, সেখানে দেখেন 6টা ডিপার্টমেন্ট বা 6টা মেশিনের কথা বলছে এখানে। 6টা মেশিন: করাত, স, মিলিং মেশিন, পাঞ্চ মেশিন, ড্রিলিং মেশিন, লেদ মেশিন এবং স্যান্ডার্স। স্যান্ডার্স কি সাজ্জাদ বলেন? স্যান্ডার্স কি? আপনি যে অ্যান্সার দিবেন সেটাই আমি মেনে নেব, কারণ আমি নিজেই স্যান্ডার্স চিনি না।
আমি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর টিচার, আমি প্রোডাকশনের মেশিনারিজ তেমন একটা বুঝি না। অতএব যে উত্তর দিবেন আমি সেটাই মেনে নেব। স্যান্ডার্স কি? স্যার স্যান্ডার্স স্যার। হ্যাঁ, স্যান্ডার্ডটা কি আমি আসলে জানি না, আমি সেই জন্য প্রশ্ন করছি। স্যার আমি স্যার জানি না, কিন্তু একজনের নাম জানি স্যার স্যান্ডার্স। না, কারো নাম না, এটা এটা কোনো মানুষ না, এটা একটা মেশিন, একটা ফ্যাসিলিটি। কেউ জানে গ্রাইন্ডিং করার জন্য ইউজ করা হয় স্যার স্যান্ডার। কি কি? সিরিজ কাগজ স্যার। গ্রাইন্ডিং এর জন্য ইউজ করা হয় স্যান্ডার স্যার। তাহলে স্যান্ডার গ্রাইন্ডিং এর, তাহলে কি গ্রাইন্ডিং এর মেশিন? কাগজ টাইপের হইতে সিরিজ পারে। কাগজ স্যার। সিরিজ কাগজ টাইপেরই হয়তো, আচ্ছা, মানে গ্রাইন্ডিং করে আর কি। একটা কাগজ সারফেস স্মুথ করার জন্য স্যার। আমার মনে হচ্ছে তাহলে এটা একটা মেশিন যেটা সারফেস ফিনিশিং এর জন্য ব্যবহার করা হয়। জি স্যার। আর না হলে একটা যদি কাগজ হয় সিরিজ কাগজ, সেটা কখনো ফ্যাসিলিটি লেআউটে আসতে পারে না। ফ্যাসিলিটি লেআউটে যখন এসছে, তার মানে ওই কাজটা, যে সিরিজ কাগজের যে কাজটা ঘষে স্মুথ করা, আমার মনে হয় তাহলে সারফেস ফিনিশিং এর কোনো মেশিন, গ্রাইন্ডিং মেশিন হতে পারে নাকি? আচ্ছা, যেটাই হোক, ওরকম কিছু। হ্যাঁ, গ্রাইন্ডিং মেশিনের মতো কিছু একটা হতে পারে। 6টা মেশিন, দূরত্বগুলো ফুটে দেওয়া আছে, ফুট। 100 থেকে মিলিং মেশিনের দূরত্ব 18 ফুট, 100 থেকে পাঞ্চ প্রেসের দূরত্ব 40 ফুট, 100 থেকে ড্রিলিং মেশিনের দূরত্ব 30 ফুট, এইভাবে দূরত্বগুলো দেওয়া আছে। এটাকে মাইলেজ চার্টও বলে, কারণ দূরত্ব তো মাইলেজ চার্টও বলে, ফ্রম টু চার্ট। একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্টের দূরত্ব, বা একটা মেশিন থেকে আরেকটা মেশিনের দূরত্ব। এরপরে সেটার উপর ভিত্তি করে এই যে ডিস্টেন্স চার্টটা, তো আগের যে স্লাইডটা, এই যে ডিস্টেন্স চার্ট, এই ডিস্টেন্স চার্ট বা ফ্রম টু ডিস্টেন্স চার্ট বা মাইলেজ চার্ট, এই যে সেটা আবার কপি করা হলো। তারপর আরো 2টা নতুন টেবিল অ্যাড হলো। নতুন টেবিল হচ্ছে, এটা হচ্ছে নাম্বার অফ ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ট্রিপস পার ডে। প্রতিদিন 100 থেকে মিলিং মেশিনে কয়টা ট্রিপ হবে, সেটা হচ্ছে 43টা ট্রিপ। 100 থেকে মিলিং মেশিনের ট্রিপ হবে 43টা পার ডে। এটা পাস্ট এক্সপেরিয়েন্স থেকে। পাঞ্চ প্রেসে 26টা, ড্রিলিং মেশিনে 100 থেকে ড্রিলিং মেশিনে 14টা ট্রিপ হবে পার ডে, লেদ মেশিনে 40টা ট্রিপ। একইভাবে লেদ মেশিন থেকে মিলিং এ 45টা ট্রিপ পার ডে, লেদ মেশিন থেকে ড্রিলে যাবে 30টা ট্রিপ পার ডে, লেদ থেকে স্যান্ডার্সে যাবে 60 ট্রিপ পার ডে। এইভাবে নাম্বার অফ ট্রিপস পার ডে। এরপরে প্রতি ডিস্টেন্সে, এটা তো ডিস্টেন্স চার্ট, এক ডিপার্টমেন্ট বা এক মেশিন থেকে আরেক মেশিনের ডিস্টেন্স, আর এটা এক মেশিন থেকে আরেক মেশিনে কয়টা ট্রিপ যায় গড়ে দিনে, কয়টা ট্রিপ, এই দুইটা যদি আমি গুণ করি, যেমন দুইটা যে নীল কালি দিয়ে দাগ দেওয়া আছে 18, 100 থেকে মিলিং মেশিনের দূরত্ব 18 ফুট, আর দিনের ট্রিপ হচ্ছে 43টা, তাহলে মোট 18 ফুট। একটা ট্রিপ তাহলে 18 ফুট, 43টা ট্রিপ হলে 18 গুণ 43, এত ডিস্টেন্স কভার হবে। প্রতি ইউনিট ডিস্টেন্সের যদি ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কস্ট $0.2 হয়, ট্রান্সপোর্টেশন বা মুভমেন্ট কস্ট $0.2, আপনি বলতে পারেন যে এই টাকাটা কিভাবে পাবো। এই টাকাটা দিবে আপনাকে কস্ট অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। অ্যাকাউন্টিং এর 3টা ভাগ আছে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং আর কস্ট অ্যাকাউন্টিং। কস্ট অ্যাকাউন্টিং আপনারা পড়েন না, কিন্তু আমি পার্সোনালি মনে করি যে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর সবচেয়ে বেশি দরকার পড়ে কস্ট অ্যাকাউন্টিং। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বা ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং খুব বেশি দরকার পড়ে না। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারকে প্রতিটা অ্যাক্টিভিটির কস্ট বের করতে হয়, কারণ কস্ট অপটিমাইজেশন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর একটা মেজর কাজ, কস্ট অপটিমাইজেশন। আর কস্ট অপটিমাইজেশনের জন্য কস্ট এস্টিমেট করতে হয়, কিন্তু আনফরচুনেটলি আমরা কেউ কস্ট অ্যাকাউন্টিং পড়ি না। আমার জানা মতে বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতেই ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ কস্ট অ্যাকাউন্টিং পড়ানো হয় না, পড়ানো হয় ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এবং ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং। এই দুটার যে কোনো একটা বা দুইটার মিক্স করে হয়তো পড়ানো হয়, কস্ট অ্যাকাউন্টিং পড়ানো হয় না। আমি খোঁজ নিয়ে দেখেছি কোথাও কস্ট অ্যাকাউন্টিং পড়ানো হয় না, অথচ সেটাই বেশি দরকার। প্রতি ইউনিট মুভমেন্টের জন্য কস্ট হচ্ছে, কস্ট অ্যাকাউন্টিং বলবে ইউনিট মুভমেন্টের জন্য $0.2 পার ফুট, $0.2 পার ফুট। তো আমরা যদি প্রথম দুইটা টেবিল গুণ করি 18 গুণ 43, তাহলে প্রতিদিন কত ডিস্টেন্স মুভ করছে, 100 থেকে মিলিং মেশিন কত ডিস্টেন্স কভার করছে সেটা পেলাম। তাকে $0.2 দিয়ে গুণ দিলে আমরা পাচ্ছি যে এটার জন্য খরচ কত। তাহলে
ডেইলি এক্সপেন্স হচ্ছে $154.8 ফর মুভমেন্ট বিটুইন স টু মিলিং মেশিন। স থেকে মিলিং মেশিনের মুভমেন্টে দিনে আমার খরচ হয় $154.8। আমি কি বোঝাতে পারলাম? জি স্যার। এইভাবে বাকি খরচগুলো বের করতে হবে। জি এরপরে আমরা যখন কস্ট পেয়ে গেলাম, এই যে নিচের টেবিলটা কস্টটা পেয়ে গেলাম, কস্ট পাওয়ার পর সরি আচ্ছা এই যে কস্ট পেলাম, এই কস্টটা এইখানে আমাদের অ্যাসাইনমেন্ট মডেলে লাগবে, এটা আমরা পরবর্তীতে বলবো। এই যে আমরা এইভাবে কস্ট বের করতে হবে, কস্ট বের হয়ে গেলে সেটা অপটিমাইজেশন টেকনিকে ওটাকে ব্যবহার করতে হবে। যেমন আমরা আজকে একটা অ্যাসাইনমেন্ট প্রবলেম দেখাবো, ওই অ্যাসাইনমেন্ট প্রবলেমটাই আজকে আমাদের লাস্ট টপিক, তারপর আমি আজকের মতো ছেড়ে দেব। এই যে কস্ট কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমি দেখালাম। এবার যাচ্ছি ওখানে ওই অ্যাসাইনমেন্ট মডেলের আগে সম্ভাব্য লেআউটের ধরনগুলো কি কি হতে পারে। এটা অপারেশনস ম্যানেজমেন্টে হয়তো পড়েছেন, হয়তো বলছি এই জন্য যে এতটা ডিটেল নাও পড়ানো হয়ে থাকতে পারে। সম্ভাব্য 4 ধরনের লেআউট আছে: ফিক্সড পজিশন লেআউট, প্রোডাক্ট লেআউট, প্রসেস লেআউট এবং গ্রুপ টেকনোলজি লেআউট। ফিক্সড পজিশন লেআউটটা হচ্ছে, আচ্ছা এগুলো কি সঞ্জীব তোমরা পড়েছো? ফিক্সড পজিশন লেআউট, প্রোডাক্ট লেআউট, প্রসেস লেআউট এবং গ্রুপ টেকনোলজি লেআউট জি স্যার। অপারেশনস ম্যানেজমেন্ট আমরা পড়েছি। সবাই পড়েছেন? জি স্যার, অপারেশনস ম্যানেজমেন্ট। জি স্যার। স্যার আমরা অপারেশনস ম্যানেজমেন্টও পড়েছি, ম্যাটেরিয়াল হ্যান্ডলিং নিয়েও পড়েছি। আচ্ছা আচ্ছা, তাহলে তো আমার আর খুব বেশি বলার দরকার পড়ে না, কারণ এগুলো যেহেতু দুইবার বলা হয়েছে অন্য কোর্সে, এবং এই আপনাদের হ্যান্ডআউট যেটা দিয়েছি সেখানে আছে ডিটেইল, অতএব পড়লে আপনাদের মনে পড়বে। তারপর আমি খুব সংক্ষেপে বলছি যে ফিক্সড পজিশন লেআউট হচ্ছে প্রোডাক্টটা এত বড় হয় যে প্রোডাক্টটাই ফিক্স থাকে, ওয়ার্ক সেন্টার গুলো মুভ করে। নরমালি একটা ইন্ডাস্ট্রিতে কি হয়, ওয়ার্ক সেন্টার গুলো ফিক্স থাকে, প্রোডাক্টটা মুভ করে। আর ফিক্সড পজিশন লেআউটে প্রোডাক্টটা ফিক্স থাকে, ওয়ার্ক সেন্টার গুলো মুভ করে। যেমন এরোপ্লেন, জাহাজ, শিপ, সমুদ্রগামী বা নদীগামী জাহাজ বা প্লেন, এরোপ্লেন, এগুলো প্রোডাক্ট এত বেশি যে প্রোডাক্টকে মুভ করানো সম্ভব না। সেক্ষেত্রে ওয়ার্ক সেন্টার গুলো মুভ করে তাদের চারিধারে, মানুষ ঘুরে ঘুরে তার যন্ত্রপাতি নিয়ে কাজ করে। এটা হচ্ছে ফিক্সড পজিশন লেআউট। আর প্রোডাক্ট লেআউটটা হচ্ছে যে একটা প্রোডাকশন লাইন তৈরি করা হয় যেটা ডেডিকেটেড ফর এ পার্টিকুলার প্রোডাক্ট। এই প্রোডাক্টটা তৈরি করতে যা যা মেশিন লাগবে সব মেশিনটা ওই একটা লাইনে অ্যারেঞ্জ করা হয়। এখানে আমার যে কারসারটা দেখেন যে কতগুলো অ্যারো চিহ্ন দেওয়া আছে, যে অ্যারো চিহ্নটা হচ্ছে বেল্ট, একটা কনভেয়ার বেল্ট, তার দুই দিকে ওয়ার্ক সেন্টার বা মেশিন গুলো। ডিফারেন্ট সিম্বল, মেশিন গুলোর জন্য ডিফারেন্ট সিম্বল ব্যবহার করেছি এটা বোঝানোর জন্য যে মেশিন গুলো ভিন্ন ভিন্ন। একটা প্রোডাক্ট তৈরি করতে যা যা মেশিন লাগে মেশিন গুলো ভিন্ন হতে পারে বা হবেই। মেশিন গুলো অনেক ধরনের মেশিন লাগে, সমস্ত মেশিন একটা লাইন বরাবর সাজানো হয়। এখানে মিলিং মেশিন থাকতে পারে, লেদ মেশিন থাকতে পারে, অ্যাসেম্বলি থাকতে পারে, এখানে রোবট থাকতে পারে, এখানে আরো বিভিন্ন টাইপের মেশিন থাকতে পারে। এই যে সিম্বল গুলো ভিন্ন ভিন্ন দেখেন, ভিন্ন ভিন্ন সিম্বল। এটা যদি আমি স্কোয়ার আঁকিয়েছিলাম কিন্তু পাওয়ার পয়েন্টে দেখছি যে একটু চাপটা হয়ে গেছে। স্কোয়ার, ট্রায়াঙ্গল, রেক্ট্যাঙ্গল, সার্কেল, এরকম বিভিন্ন ডিফারেন্ট সিম্বল ব্যবহার করছি এটা বোঝাতে যে মেশিনগুলো ভিন্ন, তারা একটা কনভেয়ার বেল্টের দুই দিকে থাকে। এই কনভেয়ার বেল্ট বরাবর একটা পার্টিকুলার টাইপের প্রোডাক্ট অ্যাসেম্বলি হতে থাকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। মডেল চেঞ্জ হতে পারে প্রোডাক্টের, কিন্তু এই একটা লাইন বরাবরই, এতে করে মডেল চেঞ্জ হওয়ার জন্য একটা নতুন মেশিন এই লাইনে অ্যাড হতে পারে, অথবা পুরানো একটা মেশিন বাতিল হয়ে সেইখানে একটা নতুন মেশিন যোগ হতে পারে, কিন্তু লাইনটা ঠিক থাকে। টেলিভিশন একটা লাইন বরাবর যুগ যুগ ধরে অ্যাসেম্বলি হয়ে যাচ্ছে। নতুন মডেলের জন্য একটা নতুন মেশিন লাগতে পারে, সেই মেশিনটা ওই কনভেয়ার বেল্টের পাশে দেয়া হলো। পুরানো একটা মেশিন অবসলিট হয়ে গেছে, সেটা ফেলে দিয়ে আরেকটা মেশিন সেখানে দেওয়া হলো, কিন্তু এই লাইনটা ফিক্সড। এটাকে বলে ফ্লো শপ লেআউট। অ্যাসেম্বলি লাইনগুলো নরমালি এটা ফলো করে। এগুলোতে লার্জ স্কেল বা মাস প্রোডাকশনের জন্য এগুলো ব্যবহার হয়, লার্জ স্কেল প্রোডাকশন বা মাস প্রোডাকশনের জন্য। আর প্রসেস লেআউট, এখানে এক ধরনের অ্যাক্টিভিটি একটা জায়গায় করা হয়। একটা রুম যদি থাকে, একটা রুম এক ধরনের অপারেশনের জন্য ডেডিকেটেড, একটা প্রোডাক্টের জন্য ডেডিকেটেড না, রাদার একটা অপারেশনের জন্য ডেডিকেটেড।
ধরা যাক এখানে যে ছবিটা আছে দেখেন যে পুরা লেআউটটা, এই যে এখানে আমার কারসারটা দেখেন, পুরা লেআউটটা 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা রুম করা হয়েছে লেদ মেশিন গুলোর জন্য, 3টা লেদ মেশিন আছে। একটা রুম করা হয়েছে ডাই কাটারের জন্য, 4টা মেশিন আছে। আরেকটা রুম করা হয়েছে গ্রাইন্ডিং এর জন্য, ওই স্যান্ডার্স মনে হয় গ্রাইন্ডিং এর জন্য, সেখানে 2টা গ্রাইন্ডিং মেশিন আছে। গার্মেন্টসে আমি দেখেছি 2-1টা গার্মেন্টসে নরমালি একটা করে প্রোডাকশন লাইন, সিভিং লাইন তৈরি করা হয়, সেটা প্রোডাক্ট লেআউট। সিভিং লাইন যেটা তৈরি করা হয় সেটা প্রোডাক্ট লেআউট, অর্থাৎ এই লাইনটা একটা পার্টিকুলার টাইপ অফ শার্টের জন্য বা ট্রাউজারের জন্য, এটা প্রোডাক্ট লেআউট। কিন্তু এমন কিছু অপারেশন গার্মেন্টসে আমি মিক্স লেআউট দেখেছি, এমন কিছু অপারেশন লাগতে পারে যেটা সমস্ত অর্ডারে লাগে না, কিছু কিছু অর্ডারের জন্য লাগে। তাই প্রোডাক্ট লেআউটের লাইনে ওই ফাংশনটা অ্যাড করা হয় না, রাদার ওই ফাংশনের জন্য সেপারেট একটা রুম তৈরি করা হয়, সেখানে মেশিনগুলো রাখা হয়। যেমন এমব্রয়ডারি, কিছু কিছু পোশাকে এমব্রয়ডারি হবে 20% আর 80% প্রোডাক্টে এমব্রয়ডারি হবে না। তাই এমব্রয়ডারি মেশিনটা প্রোডাক্ট লাইনে দেওয়া হয় না। এমব্রয়ডারি মেশিন যদি আমার 5টা থাকে, সেটা আর একটা রুমে দেওয়া হয়েছে, যে কোনো কোনো অর্ডারে এমব্রয়ডারি লাগবে, কোনো কোনো অর্ডারে এমব্রয়ডারি লাগবে না। যাদের এমব্রয়ডারি লাগবে তারা এই রুমে আসবে, ওদের ওই জামা কাপড়গুলো এই রুমে আসবে, যাদের লাগবে না তারা এই রুমে আসবে না। এমব্রয়ডারির জন্য 4-5টা মেশিন শুধু এমব্রয়ডারি হবে, এরকম আমি দেখেছি। অর্থাৎ শুধু এমব্রয়ডারির জন্য যখন একটা রুম দিচ্ছি, সেটা হয়ে যাচ্ছে প্রসেস লেআউট। আর একটা পার্টিকুলার প্রোডাকশন লাইন, যে বরাবর একটা পার্টিকুলার শার্ট তৈরি হচ্ছে বা ট্রাউজার তৈরি হচ্ছে, এটা হচ্ছে প্রোডাক্ট লেআউট। হসপিটাল একটা পারফেক্ট এক্সাম্পল অফ প্রসেস লেআউট। আপনারা সবাই জানেন হসপিটালে একটা ওয়ার্ড যদি হয়, এই ওয়ার্ডটা যত রুগী আছে সব হার্টের রুগী, কারণ দে নিড সিমিলার ট্রিটমেন্ট। সমস্ত হার্টের রুগী রাখা হয়েছে, দে নিড সিমিলার ট্রিটমেন্ট, সেম না বাট সিমিলার ট্রিটমেন্ট। সেম ট্রিটমেন্ট তো হতেই পারে না, হার্টের অসুখ তো আর একটা না, হার্টের অসুখ বিভিন্ন রকম হতে পারে, ভিন্ন জনের ভিন্ন ট্রিটমেন্ট লাগবে। কিন্তু এই এলাকাটা ডেডিকেটেড ফর হার্ট ডিজিজ, এই এলাকাটা ডেডিকেটেড ফর কিডনি ডিজিজ,